আচ্ছা, এদেশে কি মুসলিম হওয়া অন্যায়? এদেশে কি ইসলাম ধর্মকে মেনে চলা অনেক বড় পাপ কাজ? এই প্রশ্নটা পুরনো। নতুন প্রশ্ন হচ্ছে এটা যে এই দেশে কি বিজেপির বিরোধিতা করা পাপ? বিজেপির নীতির বিরুদ্ধে কথা বলা কি অনেক বড় অন্যায়? হরিয়ানার একজন বিজেপির নেতা, তার নাম বিজয় শাহ, তিনি 8 বারের এমএলএ, হরিয়ানাতে এমএলএ থেকেছেন এবং রাজ্যের মন্ত্রীও থেকেছেন। তিনি মন্তব্য করেছিলেন যে কর্নেল সুফিয়া কুরেশি হচ্ছেন আতঙ্কবাদীদের বোন। এটাই তো বলেছিলেন, যেটা নিয়ে আমি ইতিমধ্যে ভিডিও করেছি, আপনারা সেই ভিডিওটা দেখেওছেন। তো তার বিরুদ্ধে এখনও অবধি কোনো গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়নি। হ্যাঁ, এই নিয়ে সুপ্রিম কোর্টে কেস হয়েছে, সুপ্রিম কোর্ট বলেছে এফআইআর করতে, এসআইটি গঠন করতে বলেছে, কিন্তু ওই মন্তব্য করার পর থেকে প্রায় 10 দিন কেটে গেছে, তিনি এখনও হরিয়ানার এমএলএ পদে রয়েছেন। বিজেপি তাকে এমএলএর পদ থেকে সরায়নি। বিজেপির তরফ থেকে কোনো অফিসিয়াল স্টেটমেন্ট দেওয়া হয়নি যে বিজয় সাহের এই মন্তব্যকে আমরা সমর্থন করি না, বা সমর্থন করি বলেও কোনো অফিসিয়াল স্টেটমেন্ট আসেনি এখনও অবধি। আর ওই হরিয়ানাতেই অশোকা ইউনিভার্সিটির একজন প্রফেসর, পলিটিক্যাল সায়েন্স ডিপার্টমেন্টের হেড আলী মাহমুদাবাদকে গ্রেপ্তার করে নেওয়া হয়। আলী মাহমুদাবাদ একজন ঐতিহাসিক, একজন কবি, তার সাথে একজন পলিটিক্যাল সায়েন্টিস্ট এবং একজন প্রফেসর। তাকে গ্রেপ্তার করা হয়েছে তার ফেসবুক পোস্টের জন্য। সেই ফেসবুক পোস্টে তিনি কি কি লিখেছিলেন সেই বিষয়ে আসছি, কিন্তু ওই বিজেপির এমএলএ বিজয় শাহের গ্রেপ্তারের কথা যে আমি বলছি এবং এই যে প্রফেসর মাহমুদাবাদের যে গ্রেপ্তার হয়েছে, তার মধ্যে কিন্তু কোনো কেসের কোনো মিল নেই। মিল আছে কিসের? মিল আছে অনিয়মের। মিল আছে সরকার, যে হরিয়ানা সরকার বা যে বিজেপি যে রাজনৈতিক দল, তাদের যে ডবল স্ট্যান্ডার্ড বা দুমুখো সাপের মতন কাজ, সেই বিষয়টাতে। প্রফেসর মাহমুদাবাদের যে ফেসবুক অ্যাকাউন্ট রয়েছে সেটা লকড, তাই আমি সেখান থেকে স্ক্রিনশট নিতে পারছি না বা সেটাকে রেকর্ড করে আপনাদেরকে দেখাতে পারছি না। উনি যে পোস্টটা করেছেন ইংরেজিতে, তার একদম বাংলা অনুবাদ, এক্স্যাক্ট যে অনুবাদটা, সেটাই আপনাদেরকে পড়ে শোনাচ্ছি এবং আপনাদেরকে বলবো, আপনারা নিজেরাও বুঝতে পারবেন যে এই পোস্টে এমন কি আছে যে প্রফেসর মাহমুদাবাদের বিরুদ্ধে 4টে এমন ধারায় মামলা করা হয়েছে, যার জন্য প্রফেসর মাহমুদাবাদের 7 বছর থেকে শুরু করে আজীবন কারাদণ্ড হতে পারে এবং তার সাথে সাথে জরিমানাও হতে পারে। আমি আপনাদের পড়ে শোনাচ্ছি, পুরোটা পড়ে শোনাবো একদম, যেরকম মানে যা লিখেছেন, যেভাবে লিখেছেন একদম ওটারই বাংলা অনুবাদ আপনাদেরকে শোনাচ্ছি। আমি কিছু অ্যাড করিনি, চ্যাট জিপিটিকে দিয়ে আমি এটার অনুবাদ করিয়েছি, ঠিক আছে? অনেকের মনে হতে পারে আমি অশিক্ষিত, তাই আমি বলে দিলাম চ্যাট জিপিটি থেকে অনুবাদ করেছি, গুগল ট্রান্সলেটর থেকেও নয়। শুনুন, হ্যাঁ, স্টার্ট করছি এবার। ভারতের দৃষ্টিভঙ্গি কৌশলগতভাবে এখন এক নতুন পর্বে প্রবেশ করেছে, যেখানে পাকিস্তানের সেনাবাহিনী ও সন্ত্রাসবাদীগুলোর মধ্যে থাকা সীমারেখা ধীরে ধীরে ভেঙে পড়েছে। এর মানে হলো ভবিষ্যতে কোনো সন্ত্রাসবাদী হামলার জবাব দেওয়া হবে সরাসরি সামরিক হামলার মাধ্যমে। এই কথাটার মধ্যে কি ভুল আছে? এই কথা একই কথা আমাদের দেশের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার, আমাদের দেশের যে বিদেশ মন্ত্রক রয়েছে, আমাদের দেশের প্রধানমন্ত্রী তার নিজের যে দেশকে সম্বোধনে একই কথা বলেছেন। আপাতত এর মধ্যে কিছু নেই। এবার তারপর বাকিটা পড়ে শোনাচ্ছি। এইভাবে দায়ভার পড়েছে পাকিস্তানি সেনাবাহিনীর ওপর, কারণ তারা আর সন্ত্রাসবাদীদের আড়ালে লুকোতে পারবে না। দীর্ঘদিন ধরেই পাকিস্তানের সেনাবাহিনী এই অরাষ্ট্রীয় গোষ্ঠীগুলিকে ব্যবহার করেছে গোটা অঞ্চলকে অস্থিতিশীল করতে, আবার আন্তর্জাতিক মঞ্চে নিজেদের ভুক্তভোগী হিসেবে তুলে ধরেছে। এই একই গোষ্ঠীর কিছু সদস্যকে ভারতের সাম্প্রদায়িক অভিযানে লক্ষ্যবস্তু করা হয়েছে, যারা আবার পাকিস্তানের অভ্যন্তরেও সাম্প্রদায়িক উত্তেজনার সৃষ্টি করেছে। মানে এই যে সন্ত্রাসবাদীদেরকে পাকিস্তান ব্যবহার করে, সেটা শুধুমাত্র বাইরের দেশে হামলা করার জন্য নয়, নিজেদের দেশে অশান্তির সৃষ্টি করার জন্য পাকিস্তান এই সমস্ত সন্ত্রাসবাদীদের ব্যবহার করে। এটা কি মিথ্যে কথা? আপনিই বলুন। বাকিটা পড়ছি। অপারেশন সিন্দুর পুরোপুরি বদলে দিয়েছে ভারত পাকিস্তান সম্পর্কের পরিচিত কাঠামোকে। এখন থেকে কোনো সন্ত্রাসবাদী হামলা হলে ভারত সামরিকভাবে জবাব দেবে এবং সন্ত্রাসবাদ ও সেনাবাহিনীর মধ্যে থাকা ভাষাগত পার্থক্য মুছে যাবে। তা সত্ত্বেও ভারতের সেনাবাহিনী অত্যন্ত সচেতনভাবে পাকিস্তানের সেনাঘাঁটি বা বেসামরিক অবকাঠামোকে আক্রমণ থেকে বিরত থেকেছে, যাতে পরিস্থিতি অপ্রয়োজনীয়ভাবে আরও উত্তপ্ত না হয়। এই একই কথা যখন অপারেশন সিন্দুর লঞ্চ হয়েছে 7ই মে, টুইট করে ভারতের যে ডিজিএমও রয়েছে তারা, এবং তারপরে যখন প্রেস কনফারেন্স হয়েছে যেখানে কর্নেল সুফিয়া কুরেশি, উইং কমান্ডার ভূমিকা সিং এবং বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি ছিলেন, তারাও এই একই কথাটা বলেছেন যে আমরা প্রিসাইজ অ্যাটাক করেছি শুধুমাত্র জঙ্গি ঘাঁটিতে, এবং আমরা একটা এমন হামলা চালিয়েছি যেটা হচ্ছে নন এসকেলেটারি। বারবার শব্দটা ব্যবহার করা হয়েছে, নন এসকেলেটারি। এই কথাটাই কিন্তু প্রফেসর মাহমুদাবাদও লিখেছেন। আমি বাকিটাও পড়ছি। ভারতের বার্তা স্পষ্ট, তোমরা যদি নিজের দেশে সন্ত্রাসবাদ নিয়ন্ত্রণ না করো তাহলে সেটা আমরা করব। পরিষ্কার কথা, সিধি বাত, নো বাকবাস।
এটা আমরা অনেক দিন আগের থেকেই বলেছি, এটা অন্ধভক্তরাও বলে। অন্ধভক্তদের এই পয়েন্টে আমিও একমত, ঠিক আছে, অসুবিধে নেই। সবার আগে দেশ। অবশ্যই সাধারণ মানুষের মৃত্যু দুঃখজনক, সেটা যেদিক থেকেই হোক, আর সেটাই যুদ্ধ এড়িয়ে চলার সবচেয়ে বড় কারণ। এই একই কথা তো আমরাও বলছি যে যুদ্ধ নয়, শান্তি চাই। এই একই কথা বলার জন্য ভারত সরকার ডেলিগেশন পাঠাচ্ছে বিদেশে, শশী থারুরকে পাঠাবে, সুপ্রিয়া সুলেকে পাঠাবে। হ্যাঁ, কেন পাঠাচ্ছে এরকম টিম বানিয়ে বিভিন্ন দেশে? এটাই বলার জন্য না যে ভারত হচ্ছে শান্তিপ্রিয় দেশ, আমরা অশান্তি চাই না, পাকিস্তান এসছে অশান্তি করতে, তাই ভারত ভারতের মতন যোগ্য জবাব দিয়েছে, আমরা কোনো সিভিলিয়ানের ডেথ মানে চাই না। এবং সেইটাই বলা হয়েছে আমাদের তরফ থেকেও। প্রেস কনফারেন্স করেছিলেন যখন বিক্রম মিশ্রি, সোফিয়া কুরেশি এবং উইং কমান্ডার ভূমিকা সিং, তখনও তারা একই কথা বলেছেন যে আমরা কোনো সিভিলিয়ান যে সাইট সেখানে অ্যাটাক করিনি। পরবর্তীকালে যখন সেনা প্রধানরা প্রেস কনফারেন্স করেছেন তখনও তারা একই কথা বলেছেন যে কোনো মিলিটারি ইনস্টলেশন, কোনো সিভিলিয়ান ইনস্টলেশনে আমরা হামলা করিনি। সেই কথাই প্রফেসর মেহমুদাবাদও নিজের যে ফেসবুক পোস্ট সেখানে লিখেছেন। অনেকেই এখন যুদ্ধের পক্ষে অন্ধভাবে সওয়াল করছেন, কিন্তু তারা নিজেরা কখনো যুদ্ধ দেখেননি বা যুদ্ধক্ষেত্রে ছিলেন না। একই কথা আমরাও বারবার বলে এসেছি। এই যে ওয়ার মঙ্গার যারা যুদ্ধ যুদ্ধ বলে চিল্লাচ্ছিল, যারা গোবর রঞ্জন ঘোষের মতন নিউজ অ্যাঙ্কার বা গোবর রঞ্জন ঘোষকে যারা ফলো করে, তাদের মতন লোকজন যুদ্ধ চাই করছিল, যারা কি দেখলো তারা সিজফায়ার হয়ে গেল। ভারত সরকারও বলেছে যে আমরা যুদ্ধ চাই না, তাই না? তো তারা কেন এরকম চিৎকার করে? যুদ্ধ তারা জীবনে কোনোদিন দেখেনি, যুদ্ধক্ষেত্রে কোনোদিন ছিল না, তাদের বাপ ঠাকুর দ্বারা কোনোদিন সেনাবাহিনীতে যায়নি। তারা শুধুমাত্র নিজের ওই নিজেকে তুলে ধরার জন্য, আমি বিশাল বড় হোতা দেখানোর জন্য, নিজের পরিচয়কে মানে বানানোর জন্য, টিআরপি বানানোর জন্য, আর যে কোনো রকমভাবে জানাতানোর প্রকারেণ পয়সা রোজগার করার জন্য আলটিমেট টার্গেট এদের এটাই থাকে, পয়সা রোজগার করা যায় কীভাবে। তার জন্য যুদ্ধ বলে চিল্লাবো, কিছু লোক আমরা যুদ্ধ চিল্লানো দেখে হাততালি দেবে। এর চক্করে সাধারণ মানুষের যে প্রাণ হারাবে, মানুষ যে পরিবারের পরিজনদের হারাবে, সেই সব চিন্তা এদের থাকে না। কেননা এরা হচ্ছে প্রপারলি একজন স্বার্থপর লোকজন, টাকা ছাড়া কিচ্ছু বোঝে না, একদম চরম কমিউনাল সাম্প্রদায়িক লোকজন এরা। গোবররঞ্জন ঘোষ হচ্ছে ওই রকমই লোক, আর কিছু না, আর চরম সাম্প্রদায়িক লোক। বাকিটা পড়ছি। সিভিল ডিফেন্সের মহড়ায় অংশ নেওয়া মানেই সেনা হওয়া নয়, আর কখনো কোনো প্রিয়জনকে হারানোর যন্ত্রণা তাদের বোঝা সম্ভব নয়। যুদ্ধ নিষ্ঠুর, সবচেয়ে বেশি কষ্ট পায় দরিদ্ররাই, আর সবচেয়ে বেশি লাভ পায় রাজনীতিবিদ আর অস্ত্র নির্মাতা সংস্থাগুলি। এর থেকে বড় বাস্তব কথা কিছু হতে পারে না। যদিও যুদ্ধ এক অর্থে অনিবার্য, কারণ রাজনীতি মূলত সহিংসতারই এক রূপ, ইতিহাস তাই বলে। তবু আমাদের বুঝতে হবে রাজনৈতিক সমস্যার কোনো স্থায়ী সমাধান সামরিক উপায়ে কখনো হয়নি। এত কিছুর মধ্যেও কিন্তু প্রফেসর মেহমুদাবাদ লিখছেন যে যুদ্ধ অনিবার্য কেন, কী জন্য যুদ্ধ অনিবার্য? কেননা রাজনীতিতে যদি হিংসে চলে আসে, রাজনীতির মধ্যে যদি হিংসা জড়িয়ে যায়, তাহলে যুদ্ধ করতেই হয়। এই যেমন ধরুন পাকিস্তানের পলিটিক্সটা চলে হিংসার ওপরেই ভরসা করে। তো পাকিস্তানকে যদি শায়েস্তা করতে হয়, পাকিস্তানকে যদি দমাতে হয়, তাহলে যুদ্ধ করা ছাড়া উপায় নেই। এটা ইতিহাসেও প্রমাণ রয়েছে। এরপর প্রফেসর মেহমুদাবাদ কী লিখছেন সেটা আপনাদের পড়ে শোনাচ্ছি। সবশেষে আমি দেখতে পেয়ে খুশি যে বহু ডানপন্থী ভাষ্যকার কর্নেল সোফিয়া কুরেশিকে সাধুবাদ জানিয়েছেন, কিন্তু একইভাবে তারা যদি গলা তুলে বলতে পারতেন যেন গো রক্ষার নামে গণপিটুনিতে নিহতরা, বা যারা বাড়ি হারিয়েছেন বেআইনি বুলডোজারের তাণ্ডবে, বা বিজেপির ঘৃণার রাজনীতির শিকার হয়েছেন, তারাও যেন ভারতীয় নাগরিক হিসেবে সুরক্ষা পান। দুই মহিলা সেনার সংবাদ সম্মেলনে উপস্থিতি অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু শুধু দেখনদারিতে থেমে গেলে সেটা নিছক ভণ্ডামি। এক মুসলিম রাজনীতিক যখন পাকিস্তান মুর্দাবাদ বলেন এবং পাকিস্তানিরা তাকে ট্রোল করে, তখন ভারতীয় ডানপন্থীরা বলেন তিনি আমাদের মোল্লা। এটা একদিকে মজার হলেও অন্যদিকে এটা দেখায় কতটা গভীরভাবে সাম্প্রদায়িকতা ভারতীয় রাজনীতিকে গ্রাস করেছে। বাকিটা পড়ে আমি আপনাদের সাথে বাকি কথা বলছি, খুব ছোট্ট আছে কয়েকটা লাইনার। আমার কাছে ওই প্রেস কনফারেন্সটা ছিল এক ঝলক, এক ধরনের মায়া কিংবা ইশারা এমন একটা ভারতের দিকে যে ভারত পাকিস্তানের ভিত্তিগত মতাদর্শকে অস্বীকার করে গড়ে উঠেছে। হ্যাঁ, মুসলিমদের দৈনন্দিন বাস্তবতা অনেক ভিন্ন, সেটা আমি স্বীকার করি, কিন্তু একই সঙ্গে এই কনফারেন্স দেখায় যে ভারত তার বৈচিত্র্যের মধ্যেকার ঐক্যের ভাবনাটিকে এখনও পুরোপুরি হারিয়ে ফেলেনি। একজন পলিটিক্যাল সায়েন্টিস্ট, একজন ঐতিহাসিক, একজন কবি এবং অশোকা ইউনিভার্সিটির ছাত্রছাত্রীদের একজন খুব পছন্দের প্রফেসর আলী মেহমুদাবাদ, তিনি তার ফেসবুক পোস্টে লিখলেন কি না, যারা ডানপন্থী তারা আজকে কর্নেল সোফিয়া কুরেশি একজন মুসলিম, তাকে নিয়ে বুক ঠুকে বলছেন যে দেখো এটা হচ্ছে আমাদের দেশ, আমাদের দেশের একতা দেখো। এই একতার কথা আমাদের দেশের প্রধানমন্ত্রীও তার নিজের যে দেশকে সম্বোধন সেখানেও বলেছেন।
বিদেশ সচিব বিক্রম মিশ্রি ধন্যবাদ জ্ঞাপন করেছেন আমাদের দেশের নাগরিকদেরকে এই একতার জন্য, যেটার কথা প্রফেসর মাহমুদ আওয়াদ বলেছেন। শুধু তার সাথে একটা কথা বলেছেন যে এই একতা তখন কেন দেখা যায় না যখন মুসলমানদের ঘরে বুলডোজার চলে, তখন এই একতা কোথায় থাকে যখন গো রক্ষার নামে মুসলমানদের পিটিয়ে মারা হয়। এই প্রশ্নটা করে দিয়েছেন প্রফেসর মাহমুদ আওয়াদ। আর হয়তো এই প্রশ্নটাই হজম করতে পারেনি বিজেপিওয়ালারা। কিভাবে গ্রেপ্তার করা হয়েছে মাহমুদ আওয়াদকে জানলে এই ভারতবর্ষকে আপনি নতুনভাবে চিনবেন। প্রফেসর মাহমুদ আওয়াদ এই পোস্টটা করেছিলেন 8ই মে। 8ই মে এই পোস্টটা করার পর জাতীয় মহিলা কমিশনের হরিয়ানা যে শাখা রয়েছে তারা প্রফেসর মাহমুদ আওয়াদের পেছনে পড়ে। 12ই মে তাকে একটা নোটিশ পাঠানো, সেই নোটিশে তাকে 14ই মে অবধি সময় দেওয়া হয় দেখা করার জন্য। প্রফেসর মাহমুদ আওয়াদ 14ই মে অবধি দেখা করতে যান না, তার বদলে তিনি ফেসবুকে একটা পাবলিক পোস্ট করেন, একটা নিজের যে বক্তব্য বয়ান সেটা জারি করেন এবং সেখানে তিনি বলেন যে তিনি যে পোস্টটা করেছেন সেখানে ভারত বিরোধী কোনো কথা নেই, দেশ বিরোধী কোনো কথা নেই, এই বিষয়ে তিনি কনফিডেন্ট এবং জাতীয় মহিলা কমিশনের এখতিয়ারের মধ্যে এটা পড়ে না, কেননা তিনি মহিলাদের সম্বন্ধে কোনো কথা বলেননি। 14ই মে তিনি যখন নিজের বয়ান লিখলেন ফেসবুকে, জাতীয় মহিলা কমিশন দেখলো, এই সালা এরকম ব্যাপার, আমার সাথে দেখা করবেন না, হতে পারে। জাতীয় মহিলা কমিশনের যিনি প্রধান তিনি অশোকা ইউনিভার্সিটি গিয়ে উপস্থিত হয়ে গেলেন প্রফেসর মাহমুদ আওয়াদের সাথে দেখা করার জন্য। প্রোঅ্যাক্টিভনেস দেখুন। এই দেশে ধর্ষণ হয়ে যায়, এই দেশে প্রত্যেক ঘন্টায় মেয়েদের মান সম্মান ভুল লুণ্ঠিত হচ্ছে। ওই হরিয়ানাতেই যে একজন আইএএফ এয়ারফোর্সের একজন অফিসার ছিলেন যিনি বিনয় নারওয়ালকে যিনি হত্যা হয়েছিলেন পেহেলগাঁওতে, তার স্ত্রী হিমাংশী নারওয়াল যখন বললেন যে আমি ন্যায় বিচার চাই, তার সাথে সাথে চাই যে কাশ্মীরিদের বিরুদ্ধে এবং মুসলমানদের বিরুদ্ধে যে ঘৃণা ছড়ানো হচ্ছে সেটা আমি চাই না, তাকে কিভাবে নোংরা ভাষায় আক্রমণ করা হয়েছে এটা আমরা সবাই দেখেছি। তার চরিত্র নিয়ে কথা বলা হয়েছে, জওহরলাল নেহরু ইউনিভার্সিটিতে তার পড়াশুনো নিয়ে কথা বলা হয়েছে, হিমাংশী নারওয়াল নাকি কাশ্মীরি মুসলমানদের সাথে রাত কাটিয়েছে, এই সব বলা হয়েছে একজন সদ্য বিধবাকে। তখন জাতীয় মহিলা কমিশন কোথায় ছিল? এই দেশের একজন রেসলার যখন দিল্লিতে বসে থাকে একজন বিজেপি নেতার বিরুদ্ধে অভিযোগ তোলে যে শারীরিকভাবে তাকে মোলেস্ট করা হয়েছে, তখন এই মহিলা কমিশন কোথায় থাকে? সেই মেয়েও তো হরিয়ানার মেয়ে। হরিয়ানারই একজন বিজেপির নেতা বিজয় শাহ, তিনি যখন কর্নেল সোফিয়া কুরেশিকে বলে দেন সন্ত্রাসবাদীদের বোন, তখন মহিলা কমিশন কোথায় থাকে? হরিয়ানার মহিলা কমিশনের প্রধান রেনু ভাটিয়া একটা এফআইআর করেছিলেন হরিয়ানার যে সোনিপত তার রাই বলে একটা পুলিশ স্টেশন রয়েছে, একটা জায়গা রয়েছে সেখানে, যে পুলিশ স্টেশন সেখানে। তো সেই এফআইআর অনুযায়ী কমিশনার অফ পুলিশ ঠিকঠাক পদক্ষেপ নেয়নি এবং তিনি এই অভিযোগটা করার পর সোনিপতের পুলিশ কমিশনার নাজনীন ভাসিনকে সরিয়ে দেওয়া হয়, তার জায়গায় মমতা সিংকে নতুন পুলিশ কমিশনার নিয়োগ করা হয় সোনিপতের। এবং এই পুলিশ কমিশনারের যে পরিবর্তনটা হয়েছে, এটা হরিয়ানা পুলিশের বক্তব্য যে এটা একটা রেগুলার চেঞ্জ, শুধুমাত্র কাকতালীয়ভাবে তখনই এই পরিবর্তনটা হলো যখন এই প্রফেসর মাহমুদ আওয়াদের কেসটা হয়েছে। এই হরিয়ানার যে মহিলা কমিশনের প্রধান রেনু ভাটিয়া, যাকে আমরা দেখলাম খবরের চ্যানেলে বলতে গিয়ে তিনি বলতেই পারলেন না ঠিক করে যে কী কারণে এফআইআরটা করা হয়েছে। ইনি বিগত 40 বছর ধরে বিজেপির সাথে সরাসরি যুক্ত, বিজেপির মহিলা মোর্চার নেত্রী থেকেছেন, এমনকি সরাসরি হরিয়ানার ভোটের প্রচার করতেও রেনু ভাটিয়াকে দেখা গেছে। তো এই মহিলা কমিশন এবং তার সাথে সাথে ভারতীয় যুবা মোর্চার একজন নেতা, আরএসএসের খুব কাছের লোক এবং ওখানকার পঞ্চায়েত প্রধান যোগেশ জাছেড়ি, তিনি একটি এফআইআর করেছেন প্রফেসর মাহমুদ আওয়াদের বিরুদ্ধে। সেই এফআইআরে এই পঞ্চায়েত প্রধানের বক্তব্য যে ওই পঞ্চায়েত প্রধান এবং আরও 3-4 জনের উপস্থিতিতে এই প্রফেসর মাহমুদ আওয়াদ নাকি একবার বলেছিলেন যে এই বর্ডারে যারা 4-5 জন থাকে তারা বদমাইশি করে, তাদের বদমাইশির জন্য সাধারণ মানুষের সমস্যা হয়, এটাই হচ্ছে যুদ্ধ বা এই ধরনের কিছু একটা উনি বলেছিলেন, যেটা নাকি যোগেশ জাছেড়ির পছন্দ হয়নি। এবার উনি এটা কবে বলেছিলেন, কোন সময় বলেছিলেন, কার উপস্থিতিতে বলেছিলেন, এবার খুঁজতে শুরু করো। এবার প্রফেসর মাহমুদ আওয়াদকে প্রমাণ করতে হবে যে না আমি এসব কিছু বলিনি। এবার 4-5 জনের মধ্যে আলোচনার মধ্যে রাস্তাঘাটে, চায়ের দোকানে, বিড়ির দোকানে যদি এইসব আলোচনার মধ্যে যে কথাগুলো বলা হচ্ছে সেগুলো নিয়ে এফআইআর করা শুরু হয়, তাহলে অর্ধেক জনসংখ্যা জেলে চলে যাবে, তাই নয় কি? প্রফেসর মাহমুদ আওয়াদের বিরুদ্ধে বিএনএসের অর্থাৎ ভারতীয় ন্যায় সংহিতার 152 নম্বর ধারা, যার অর্থ হলো দেশের ক্ষতি করার চেষ্টা করা, 196 এ অর্থাৎ সাম্প্রদায়িকতা ছড়ানো, 197 এ সাম্প্রদায়িকতা ছড়ানোর জন্য মিথ্যে কথা বলা এবং 299 এ দেশকে অপমান করা,
এই সমস্ত ধারাতে মামলা রুজু হয়েছে। এবার আপনি চাইলে একটু আগে আমি যখন এই প্রফেসর মেহমুদাবাদের পুরো ফেসবুক পোস্টটা পড়ে শোনাচ্ছিলাম, আপনি ওটা আরেকবার শুনতে পারেন এবং দেখতে পারেন খুঁজে যে ওখানে এমন কি রয়েছে যেটা দেশের বিরুদ্ধে বলা হয়েছে। প্রফেসর মেহমুদাবাদ আমাদের দেশের সেনাবাহিনীর যে অপারেশন সিন্দুর তার প্রশংসা করেছেন এবং তার সাথে সাথে ভারত সরকার যে এই যে একটা স্ট্র্যাটেজি নিয়েছে যে হিন্দু মুসলিম শিখ সবাইকে বসিয়ে একটা প্রেস কনফারেন্স করানো হচ্ছে সেটার প্রশংসা করেছেন। তার সাথে সাথে পাকিস্তানের এই যে টেরোরিজম তার উপর ভরসা করে যে নিজের একটা স্টেট তৈরি করা সেটাকে ক্রিটিসাইজ করেছেন। তিনি পাকিস্তানের যে ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছিল সেটাকেই অপমান করেছেন এবং তার সাথে সাথে একটা কাজ উনি করেছেন, সেটা হচ্ছে বিজেপির এই যে ডাবল স্ট্যান্ডার্ড, দুমুখো সাপের মতন কাজ। এক জায়গায় আমি দেখানোর চেষ্টা করি যে দেখো আমি হচ্ছি সেকুলার, আমি সাম্প্রদায়িকতায় বিশ্বাস করি না। আমাদের দেশ যখন প্রেস কনফারেন্স করছে তখন হিন্দু মুসলিম শিখ একসাথে বসে প্রেস কনফারেন্স করছে, আর অন্যদিকে মুসলমানের বাড়িতে বুলডোজার চালাচ্ছি, মুসলমানকে বদনাম করছি এবং প্রফেসর মেহমুদাবাদের মতন ব্যক্তিকে গ্রেপ্তার করছি। এটাই তো প্রফেসর মেহমুদাবাদ বলেছিলেন, যেটা বিজেপি প্রমাণ করে দেখিয়েছে। বিজেপির নেতা এফআইআর করেছে, কেন? শুধুমাত্র বিজেপি রেখেছে তো এটুকুই বলেছিল যে বিজেপি পার্টিটা, ওই পার্টিটার বিরুদ্ধে বলেছিল। তাহলে কি মেনে নিতে হবে যে ইন্ডিয়া ইজ বিজেপি, বিজেপি ইজ ইন্ডিয়া? তাহলে বাকি সমস্ত রাজনৈতিক দলগুলোকে ব্যান করে দেওয়া উচিত আমার মতে, আজকে এক্ষুনি ব্যান করে দেওয়া উচিত এবং ভারতবর্ষের নাম বদলে ভারতীয় জনতা পার্টি রেখে দেওয়া উচিত। আমাদের পাসপোর্টে লেখা হবে ডোমিনিয়ন রিপাবলিক অফ ভারতীয় জনতা পার্টি। আমাদের আধার কার্ডে ওই ওপরে যে লেখা থাকে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, ওখানে আমরা লিখবো গভর্নমেন্ট অফ বিজেপি। ভারত, ইন্ডিয়া, হিন্দুস্তানি সমস্ত নাম বাদ দিয়ে দেওয়া হবে আজকের থেকে। বিজেপির বিরুদ্ধে একটা কথা বলার জন্য, একটা লাইন লেখার জন্য, যেটা মিথ্যে নয় যেটা সত্যি, সেটা লেখার জন্য যদি কেউ গ্রেপ্তার হয়ে যায়, একজন এরকম ব্যক্তি, একজন প্রফেসর, সেই যদি গ্রেপ্তার হয়ে যায়, তাহলে ভাবুন আমার আপনার অকাত কোথায়। আর এই সমস্ত বিজেপির অন্ধভক্তদের অকাত, সকাল থেকে সারা দিন ওরা মুসলমানদের গালাজ করবে আর রাত্রেবেলা সোফিয়া আনসারি রিল দেখে হাতের কাছে ঘুমিয়ে পড়বে। প্রফেসর আলী খান মেহমুদাবাদকে গ্রেপ্তারের মাধ্যমে বিজেপি প্রমাণ করে দিয়েছে যে তারা হচ্ছে মুসলমান বিরোধী, তারা ভারত বিরোধী, ভারতের সংবিধান বিরোধী। আর আমি ভেবে পাই না বিজেপির প্রত্যেকটা নেতা, বিজেপির নেতা, আরএসএসের কর্মী প্রত্যেকে না ভারতের আইনকে পছন্দ করে, না সংবিধানকে পছন্দ করে, না ভারতের গণতন্ত্রকে পছন্দ করে, না ধর্মনিরপেক্ষতাকে পছন্দ করে। অর্থাৎ ভারতের যে একটা ভিত্তি, এই যে ভারতবর্ষ দেশটা, এটা তাদের পছন্দ নয়। আর ওরা অন্যকে সার্টিফিকেট বিলি করে বেড়ায় যে তুমি হচ্ছে দেশদ্রোহী। এটা করার একমাত্র কারণ হচ্ছে এদের কাছে হিসেব নেই 15 লক্ষ টাকা কোথায় গেল, কালো টাকা কোথায় গেল, আপনি নোটবন্দি করে কি ছিঁড়ে নিলেন তার উত্তর এদের কাছে নেই। আপনি জিএসটি এনে কি উদ্ধারটা করলেন? আপনি ইলেকট্রাল বন্ড তৈরি করেছিলেন অসাংবিধানিকভাবে, আপনি কৃষি আইন এনেছিলেন অসাংবিধানিকভাবে, আপনি প্রত্যেকটা কাজ দিনের পর দিন অসাংবিধানিক করে যাচ্ছেন। আপনি কাশ্মীর থেকে 370 ধারা বাতিল করেছিলেন, দাবি করেছিলেন কাশ্মীর থেকে সন্ত্রাসবাদ শেষ হয়ে গেছে, তার উত্তর আমাদের সবার সামনে রয়েছে 22 এপ্রিলের ঘটনা। এগুলো নিয়ে কথা বলতে ওরা পারবে না, তাই খালি চিল্লাবে, চিৎকার করে করে বলবে ওই দেখো দেশদ্রোহী, ওই দেখো অ্যান্টি ন্যাশনাল, ওই দেখো টুকরে টুকরে গ্যাং। এই সব ছাড়া এদের কাছে আর কিচ্ছু নেই। মানে পানের দোকানে গিয়ে যদি এরা পান কেনে, সেই পানে যদি একটা বড় সুপুরির টুকরো পড়ে যায় না, ওই পানওয়ালাকে ওরা খিস্তি মারবে দেশদ্রোহী বলে। ব্রিটিশের পা চাটা দালালি করা সাভারকার ওদের নেতা। হিটলার যেমন গ্যাস চেম্বারে ভরে মেরে দিয়েছিল ইহুদিদের, সেরকম ভাবে মুসলমানদের সাথে ট্রিটমেন্ট করতে চাওয়া গোলওয়ালকার ওদের নেতা। ওদের হাতে গান্ধীর রক্ত লেগে রয়েছে। এই রাজনৈতিক দলটাকে দেশ থেকে ব্যান করে দেওয়া উচিত আমার মতে, ঠিক যেভাবে আরএসএসকে ব্যান করে দেওয়া হয়েছিল গান্ধী হত্যার পরে। ওইভাবেই এই যে 2014 সালের পর থেকে বিজেপি দেশের যা ক্ষতি করেছে, এই ক্ষতি করার জন্য, আন্তর্জাতিক স্তরে দেশের মাথা হেঁট করার জন্য আমার মতে বিজেপিকে দেশ থেকে ব্যান করে দেওয়া উচিত। খবরের চ্যানেলে বিজেপির একজন প্রবক্তা এসে বসে, সে নাকি তরুণের জ্যোতি, সেই জ্যোতি দপ দপ করে জ্বলে, টিম টিম করে আলো ছড়ায়। সেই প্রবক্তার মুখের ভাষা, সে মার্ক্সবাদীদেরকে মাকু বলে, সেকুলারদের সেকু বলে, গালিগালাজের সংস্কৃতিকে প্রমোট করে খোলাখুলিভাবে। আবার সে নাকি উকিল। এগুলো হচ্ছে বিজেপির ভবিষ্যতের উজ্জ্বল নক্ষত্র। আপনাদেরকে বলছি, যখনই দেখবেন না বিজেপির এই ধরনের কোনো নেতা মাকু সেকু এ ধরনের ছোট লোকামো কথাবার্তা, নোংরামো কথাবার্তা বলবে, ওদেরকে ওপেনলি চাড্ডি বলুন। আমি বলছি আপনাদেরকে আজকের থেকে ওপেনলি চাড্ডি বলুন, খবরের চ্যানেলে বসে চাড্ডি বলুন। আমি বলবো অন্যান্য রাজনৈতিক দলের যে প্রবক্তারা রয়েছেন, তৃণমূলের প্রবক্তা হোক, সিপিএমের প্রবক্তা হোক, যখনই এরা এরকম কোনো কথা বলবে না, মাকু সেকু, চীনের দালাল, পাকিস্তানের দালাল এরকম বলবে, এদেরকে ওপেনলি চাড্ডি বলে আক্রমণ করতে শুরু করুন। ওদেরকে গেরুয়া ক্যাপসুল বলে অপমান করুন, ওদের ওই হাফ প্যান্ট টানুন ধরে ধরে। হরিয়ানাতে একজন ইউটিউবার জ্যোতি মালহোত্রাকে গ্রেপ্তার করা হয়েছে, যার হাতে হিন্দু ধর্মের ধ্বজা রয়েছে, যে বিজেপি সাপোর্টার, যে সনাতনী হিন্দু। সে কি করছিল, তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে, এখনো প্রমাণিত হয়নি, ঠিক আছে, কিন্তু অভিযোগ রয়েছে। কি অভিযোগ? না, সে নাকি পাকিস্তানকে তথ্য প্রচার করেছে। পাকিস্তানের হাই কমিশনারের যে সমস্ত মেম্বার তার সাথে ওঠা বসা ছিল,
সেটা নিয়ে বিজেপি কিচ্ছু করতে পারে না। ওই বিজেপির যুব মোর্চার নেতা তখন তাদের শুকিয়ে যায়, তারা কিচ্ছু করতে পারে না। তখন ওই তরুণ তুর্কি তরুণের জ্যোতি তখন তারা সব দব করে নিভে যায়। ভাই যদি তোমার কাছে দেশ সর্বোপরি হয়, তুমি যদি রাষ্ট্রভক্ত হও, তাহলে তুমি বলো যে ভাই এই লোকটা ভুল করেছে, দেশের তথ্য পাচার করেছে, এটা দেশদ্রোহী, মানতে রাজি আছি। তুমি একটা ধর্মকে টার্গেট করছো, শুধু তুমি টার্গেট করছো তাদের যারা সরকারের নীতির বিরুদ্ধে কথা বলছে। তোমার সরকার তো কৃষি আইন বানিয়ে সেটা ফেরত নিয়েছে, তোমার সরকার ইলেকট্রাল বন্ড বানিয়ে টাকা লুটেছে, তোমার তৈরি করা সরকার, তোমার দলের সরকার। তুমি সেটা নিয়ে বলতে পারছো না কেন যে ওটা দেশদ্রোহীমূলক কাজ? কেন বলতে পারছো না? তার মানে তোমার কাছে দেশ আগে নয়, তোমার কাছে তোমার নিজের স্বার্থ আগে, তোমার কাছে নিজের পকেট আগে, দেশ চুলোয় যাক। আজকে প্রফেসর আলী খান মেহমুদাবাদ একা নয়, উত্তরপ্রদেশের একজন ডাক্তার কাফিল খান, তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছিল যে সে নাকি সরকারের বিরুদ্ধে কাজ করেছে, দেশ বিরোধী কাজ করেছে। এই অভিযোগে তাকে 2 থেকে 2.5 বছর জেলের মধ্যে রেখে দেওয়া হলো। কি না মামলা হয়েছে, বিচার চলছে। পরবর্তীকালে সুপ্রিম কোর্ট ঠাঁটিয়ে চড় মারল একবারে উত্তরপ্রদেশের প্রশাসনকে। তারপরে ডক্টর কাফিল খানকে ছাড়া হলো। এখনও উমার খালিদ, শারজিল ইমাম এরা সবাই জেলের মধ্যে রয়েছে। কেন, কিসের জন্য বলার অপেক্ষা রাখে না, তার কারণ তারা হচ্ছে মুসলমান। একই রাজ্যে যেখানে বিজয় সাহা ওপেনলি, তার ভিডিও রয়েছে, প্রমাণ রয়েছে, ইলেকট্রনিক এভিডেন্স রয়েছে যে সে কর্নেল সোফিয়া কুরেশিকে সন্ত্রাসবাদীদের বোন বলেছে, হরিয়ানার মহিলা কমিশন এরকমভাবে রয়েছে, এইভাবে রয়েছে, চুপ, কোনো বক্তব্য নেই। ওই মহিলা কমিশনের রেনু ভাটিয়া কিচ্ছু জানে না এইসব ব্যাপারে। যখন হিমাংশী নারওয়ালকে অপমান করা হচ্ছে, টার্গেট করা হচ্ছে, আক্রমণ করা হচ্ছে, তখনও একই অবস্থা মহিলা কমিশনের, তখনও বিজেপি চুপ। বিজেপি চুপ কি, বিজেপিরই তো রাইট উইংয়ের যারা সমর্থকরা, বিজেপিরই যে সমর্থক, যে কাইয়াকার্তা, তারাই তো অ্যাটাক করেছে হিমাংশী নারওয়ালকে। আপনি কি এত কিছু দেখার পরেও এই রাজনৈতিক দলটাকে সমর্থন করবেন শুধুমাত্র আপনি হিন্দু বলে? আপনার ধর্ম কি এগুলো আপনাকে শিখিয়েছে? আপনার ধর্ম কিন্তু বিজেপি নয়, এটা মনে রাখবেন। আপনি হিন্দু ধর্মকে ফলো করেন, আপনি সনাতন ধর্মকে ফলো করেন, তার মানেই যে আপনাকে বিজেপিবাদী হতে হবে, এটা একদম নয়। আপনি যদি এইরকমভাবে অন্ধের মতন বিজেপির পেছনে ঘুরতে থাকেন, একদিন দেখবেন এই দেশটার নাম ভারত থেকে বদলে বিজেপি হয়ে যাবে। মনে রাখবেন কথাটা। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিজের সমাজ এবং পরিবেশকে সুস্থ রাখার চেষ্টা করবেন। জয় হিন্দ, বন্দে মাতারাম, ইনকলাব জিন্দাবাদ।